ওটা আপনি উঠুন ভাই, আমি হাঁটবো, আমি এখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরোয় আবার এখান থেকে ঢুইকা ঘুরো এই জায়গায় এসে আপনার মেরুদণ্ডের হাড় আছে না, পাঁজরের হাড় ভিতরে একটা ভাঙছে, একটা পাঁজরের হাড় ভাঙে ওইখানে গুলি দিয়ে বসে ছিল। এটা কিন্তু প্রশাসনিক না, এটা প্রাইভেট যারা ওই যে অথবা ওই কিন্তু আওয়ামী লীগের ওরা তো সবাই যাদের কাছে গান আছে সবাই নিয়ে মাঠে নামছে, বিশেষ করে সায়েন্স ল্যাবরেটরি, তারপর সিটি কলেজ থেকে হয়ে এই পর্যন্ত এই 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 অঞ্চল মানে জিগাতলার এই অঞ্চলটা পুরা 27 সম্পূর্ণ জায়গা তো ওরা আর্মস নিয়ে নামছে। ওরা প্রথমে যতক্ষণ সংঘর্ষিক হয় না ওরা ততদিন অস্ত্র প্রদর্শন করছে, যার কার কার কি আছে না আছে কালেকশন, এখানে এসে এগুলো নিজেরা নিজের কার বইছে আড্ডা দিছে, এগুলো আপনার প্রদর্শন করছে, তারপরে ওরা অ্যাকশনে নামছে ছাত্রদের বিরুদ্ধে। এখানে তো দ্বিতীয় দিন থেকেই, অর্থাৎ আন্দোলন ছাত্ররা যেদিন শুরু করেছে তার পরের দিন থেকে এই দুটো স্পট প্রথম থেকে আমাদের এই জন্য আপনার শুধু সায়েন্স ল্যাবরেটরির 27 নম্বর বা না, আমাদের গ্রিন রোডে পান্থপথে মোটামুটি সব জায়গায় আসনে আমাদের পুরোটাই বিগিনিং থেকে। উত্তরা হচ্ছে লাস্টে গিয়ে লাস্টের 3-4 দিন উত্তরা ব্যাপকভাবে নেমেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আমাদের দলের যারা আছে সবাই মিলে নেমেছে, মানে পরিচিত ফেসগুলি ছাড়া সবাই। আর আমাদের ধানমন্ডিতে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে এবং সাধারণ ছাত্ররা মিলে যেটা করেছে, আমি বলতে চাচ্ছি সবাই অবদান সব জায়গায় হয়েছে, সারা দেশব্যাপী হয়েছে, কিন্তু আমি বলছি যে এখন বিগিনিং থেকে যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই যে জায়গায় শুরু হয়েছে সেইটা হচ্ছে ধানমন্ডি। আমাদের এই জোনের যে আন্দোলনটা, বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান মানে তিনি নিজে মানে তত্ত্বাবধান করছে, নার্সিং করছে এবং সকল নেতাকর্মীকে তিনি ধন্যবাদও জানিয়েছেন এই কারণে, প্রথম থেকে এই করার কারণে। আর এখানে আওয়ামী লীগের যে প্রোটেকশনটা ছিল সেই প্রোটেকশনটা তো অন্য জায়গার চেয়ে বেশি অবশ্যই ধানমন্ডিতে, বিশেষ করে ওদের কার্যালয়টা এই জায়গায় মানে তাপস সাহেব, আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সহ যেখানে এখানে অবৈধ অস্ত্র আর যেখানে বৈধ অস্ত্র দেওয়া আছে, এই আমাদের এই আসনে প্রায় ধরো একবার কম করে হলো 300-400 মতো বৈধ অস্ত্র দেওয়া আছে। তাদের বিরুদ্ধে ছিল 15 বছরে তাপস সাহেব দিয়েছে, 15-16 বছর আন্দোলন করেছে। যেদিন মারা যাবে সেদিনও তো যা কইরা গেছে, ওদিন লিফলেট বিতরণ করে ওই ঝুঁকির মধ্যে দিয়ে, ওই অবস্থার মধ্যে দিয়ে লিফলেট বিতরণ করে বাসায় গিয়ে ও স্টপ করলো। হ্যাঁ, আমি এমনও বলছি, সে যেদিন বাইরে তার আগের দিনও বলছি, ওই যে একটা ভোরবেলা যায় একটা রিপ্লে বিলাইছিল ভিডিও, আমি কি তুমি কি একটু ভয় পাও না, তোমার যে কি হইব চিন্তা করো না, কয় মরছি একদিন বেটা গলে গিয়ে যে লাজো তার বেটারাই মরে ছিল বিধায় ওকেও তো দলমূল্যায়ন করেছে। এই 15 নম্বর ওয়ার্ড একটা রেসিডেন্সিয়াল অভিজাত ওয়ার্ডের জেনারেল সেক্রেটারি ছিল। আমি বলি তোমার জন্য চিন্তা তুমি করো না, আমাদের 3-4 তো চিন্তা করবো, আমরা কি করবো, আল্লাহ দেখবো। মানে এর একটা কথার ভাষা সবসময় আল্লাহ দেখবো। আমার মেয়েদের জন্য 1 টাকা জমাই নাই কোনো সময়, কিছু হইলে আমি যদি বলতাম আমার মেয়ে গো বিয়ে দিতে না 2 টাকা লাগবো না, আমার মেয়ে গো আল্লাহই দেখবো, আল্লাহই নিব। আলহামদুলিল্লাহ মেয়ে শ্বশুররা জিজ্ঞেসও করেন ওর আব্বা কি করে। 2টা মেয়ে রাজনৈতিক ব্যাপারে মানে একটা পরিস্থিতি হুট করে একটা পরিস্থিতি তৈরি করে তার অবস্থান নিয়ে নিতে পারতো, গরম করে তো পূরণ হয়নি, মানে ওই শূন্যতা পূরণ হয়নি। শহীদের শূন্যতা কিছুটা তার জামাই করেছে, ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়ে। ভাই আমি ভয়ে প্রথম কাউরে জানি না, যেদিন দেশই হইলো ওদিনকে আমি সাথে সাথে আপনাদের ফেসবুকেই দিছি, আমি নিজে মুখেই ভয়েস মেসেজ দিয়ে পাঠাইছি, কারণ ওদিন আমি আমার ভিতরটাও আমি নিজের সামলাইতে পারি নাই, ওর আব্বা নাই আজকে কি হইতো, আর ওর কথাও আমি জানাইছি আপনাদের তখন, কারণ এর আগে ভয়ে বলি নেই যে অবস্থা বলি নেই। আরে ওর আগে আরো 2 জনের ভাই বলছে, খবর দিছি ভাই বাসাতে ধরে নিয়ে অপারেশন করেছি জোর করে 2 জন।
পুলিশ আইসা সাথে সব ঢাকা মেডিকেলের লোক অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা আমাদের তার আগের দিনই আমরা রিলিজ নিয়ে চলে আসছি, যখন চলে যাই ট্রিটমেন্টও করতে দিচ্ছিল। অনেক ই করে গেছি আমরা দেশে যুদ্ধ দেখি নাই, কিন্তু ওরা যখন অ্যাম্বুলেন্স দিয়ে আমরা নিছি ভাই, এই রাইফেল স্কোয়ার থেকে শুরু করে একটা ঢাকা মেডিকেলতে আমাদের না হইলেও মনে হয় 8-9 জায়গায় আমাদের গাড়ির উপরে হামলা করতে আসছিল। এরকম আমার দুলাভাইয়ের গাড়িই থাকতো না, এমন অবস্থা। তখন তো সরাসরি নিতে কোনো ছাত্র চিকিৎসা যেন না করে, চিকিৎসা না সরকার করে তো কিসের সরাসরি জন্য জানি নির্দেশনা গাড়ির দিয়ে উপরে দিচ্ছে। বারবার খালি হামলা করছে। আর আমার ভাই, আমার ভাসুরের ছেলে ছিল, ও আবার এই ছাত্র দলে করতো, রাস্তায় করতো। তখন ওরা বলছে ভাই আমরা আছি, আমি আছি, এটি আমার লোক। অভিভাবক সবাই হলো আল্লাহ, আল্লাহ যাকে কল্যাণ দেন। কারণ শহীদের 3টি মেয়ে, 2টি মেয়ে ইতিমধ্যে বিয়ে হয়েছে, জামাই দুটো সুন্দর প্রতিষ্ঠিত, তাই না? তো শহীদ ডিপার্চার হয়েছে, এই রাজনীতি করতে গিয়ে ডিপার্চার হয়েছে। কিন্তু দেখেন যে তার দায়িত্বটা মানে যারা সফল মানুষ এবং এখনো পর্যন্ত ভালো অবস্থানে থেকে রাজনীতি করছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদের জন্য এত বড় সুসংবাদ অনেক সময় থাকে না, মেয়ে থাকে। 2টি মেয়ে সুন্দর জায়গা বিয়ে চলবে, একটা স্মার্ট ছেলে, ভালো ছেলে, ও নিজেও রাজনীতি ঝুঁকি নিয়েছে। তো ও লেখাপড়া করছে, নিশ্চয়ই পার্টি এবং আমরা যারা আছি ওকে ভালোভাবে কিভাবে প্রোভাইড করা যায়, বিশেষ করে ওর ব্যক্তিগত ক্যারিয়ারটা কিভাবে বিল্ড আপ করা যায়, ওর ফ্যামিলিটা যাতে ভালোভাবে মানে আমাদের সবাই এইটা যাতে সান্নিধ্যটা কাছে পায়, সে ব্যাপারে আমরা কনসার্ন আছি। আর এর আগে তো আপনি জানেন যে একটা কঠিন সময় চলছে, তো সেই সময়টা তো একটা উত্তরণ যেহেতু হয়েছে, একটা স্বস্তি যেহেতু ফিরে আসছে, তো স্বস্তি ফিরে আসার পর পরে সমৃদ্ধিটাও ফিরে আসে। আগে স্বস্তি ফিরে আসছে, আলহামদুলিল্লাহ, সমৃদ্ধিটাও ফিরে আসবে। এবং আমাদের কাছে শহীদ বা আপনার যে শহীদের যে ফ্যামিলি, শহীদের ওয়াইফ আমার সাথে কথা হয়, তো যতটুকু যোগাযোগ আমাদের সার্বক্ষণিকভাবে আছে, নিশ্চয়ই সমস্যা হবে না। আমরা এবার সবচেয়ে বেশি কেয়ারি থাকবো। আমাদের এই আসলে 3টি মানুষকে মিস করেছে। একটা হচ্ছে সিরাজুল ভাই মারা গিয়েছে, এই বিজয়টা দেখে যেতে পারিনি, এই পরিবর্তনটা দেখে যেতে পারিনি। শহীদ আরেকজন আছে হাজারীবাগ আলী হোসেন। এই 3জন একবার যোদ্ধাকে, সহযোদ্ধাকে আমরা হারাইছি দলের জন্য গত 1-1.5 বছরে, এবং 3জনই দলের জন্য খুব নিবেদিত ছিল এবং তারা সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, অনেকবার গ্রেপ্তার হয়েছে, মাঠে থাকার চেষ্টা করেছে। 3জনকে আমরা হারাইছি বিশেষ করে। তো যাই হোক, যাকে হারাইছি তাকে তো আর ফিরে পাবো না, কিন্তু তার অভাব যাতে তার পরিবারটা ফিল না করে, তার পরিবারগুলি যাতে সংকটে না থাকে, সে ব্যাপারে আমরা সিনসিয়ার থাকি। না ভাই, হাসি লাগানো হয়ে গেলে জামাইটা তো ভালো। হ্যাঁ ভাই, ভয়ে আপনি জানার ভয়ে চুপ করে অপারেশন করাবে না, বললাম জানাবো না, আপনার সাথে সাথে জানাইলাম, আপনি বলেন ব্যবস্থা করেন। তারপর ডাক্তার সাথে দেখে অবজার্ভ করে যে পরশুদিন ভর্তি হয়ে গেল। Gracias.